বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। তোমরা জানো যে এই অধ্যায় থেকে প্রতি বছর একটি সৃজনশীল বোর্ডে এসে থাকে, পাশাপাশি অনেক সময় একাধিক সৃজনশীল প্রশ্ন আসে। তো আমাদের সবারই এই অধ্যায়ের উপর খুব ভালো একটি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো চলো দেখি আজকে আমরা এই অধ্যায় থেকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে এই অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মূলধন বাজেটিং এর কৌশল সমূহ ব্যাখ্যা করো, এবং মূলধন বাজেটিং এর কৌশলগুলোর মধ্যে আজকে আমাদের আলোচ্য সূচি হচ্ছে গড় মুনাফার হার এবং পরিশোধকাল। ও আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গড় মুনাফার হার এবং পরিশোধকালের মধ্যে পার্থক্য দেখাও। এখন দেখো মূলধন বাজেটিং এর কৌশল সমূহ। আমরা সাধারণত কোনো কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য যে পদ্ধতি বা যে বিষয়গুলো খেয়াল করি সেই বিষয়গুলোকে আমরা তার কৌশল বলে থাকি। তো মূলধন বাজেটিং এর ক্ষেত্রে দুটি পদ্ধতি বা কৌশল অবলম্বন করা হয়, একটি হচ্ছে সনাতন কৌশল, আরেকটি হচ্ছে বাট্টাকৃত কৌশল। সনাতন কৌশলের মধ্যে আবার দুটি পদ্ধতি রয়েছে, একটি হলো গড় মুনাফার হার বা ARR পদ্ধতি, আরেকটি হলো পরিশোধকাল পদ্ধতি বা PBP পদ্ধতি। বাট্টাকৃত কৌশলগুলোর মধ্যে তিনটি পদ্ধতি রয়েছে, যথা নির্বর্তমান মূল্য বা NPV পদ্ধতি, অভ্যন্তরীণ মুনাফার হার বা IRR পদ্ধতি এবং মুনাফা অর্জন সূচক পদ্ধতি। তো আসো আমরা এই পদ্ধতিগুলোর বিশদ ব্যাখ্যা আলোচনা করি। প্রথমে আসো সনাতন কৌশল কাকে বলে। যে পদ্ধতিতে প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে শুধুমাত্র নগদ প্রবাহকে বিবেচনা করা হয়, কিন্তু নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সমূহকে অর্থের সময় মূল্যের সাথে তুলনা করা হয় না, তাকে সনাতন কৌশল বলে। অর্থাৎ এই পদ্ধতিতে শুধুমাত্র প্রকল্পের নগদ প্রবাহকে বিবেচনা করা হয়, কিন্তু অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয় না। তো সনাতন কৌশলের পদ্ধতিগুলো হচ্ছে দুইটি, গড় মুনাফার হার বা ARR পদ্ধতি এবং পরিশোধকাল বা PBP পদ্ধতি। গড় মুনাফার হার বা ARR কাকে বলে আসো আমরা জেনে নিই। কোনো প্রকল্পের গড় কর পরবর্তী নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। আমি আবারও বলছি, কোনো প্রকল্পের গড় কর পরবর্তী নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই প্রকল্প কাকে বলে সেটি আমার প্রথম ক্লাস থেকেই জেনেছো। প্রথম দ্বিতীয় ক্লাসে প্রকল্প সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় অংশগুলো নোট করে খাতায় লিখে রেখে সেখান থেকে দেখে দেখে নিজেরা শিখবে। তো গড় মুনাফার মধ্যে আমরা বলেছি যে কর পরবর্তী নিট মুনাফাকে বিবেচনা করা হয় এবং পাশাপাশি গড় বিনিয়োগ বিবেচনা করা হয়। তো গড় মুনাফার হার পদ্ধতিতে মূলধনের উপর বার্ষিক শতকরা হার বিবেচনা করা হয় এবং যে প্রকল্পের গড় মুনাফার হার অধিক সেই প্রকল্পটিকে নির্বাচিত করা হয়। অর্থাৎ এই প্রকল্প সব সময় বার্ষিক শতকরা হারে প্রকাশ করা হবে এবং যেটির গড় মুনাফার হার বেশি হবে সেই প্রকল্পটি নির্বাচন করা হবে। তারপরে আসো গড় মুনাফার হার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে নগদ আন্তঃপ্রবাহ বিবেচনা না করে নিট মুনাফাকে বিবেচনা করা হয়। আর তোমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করবে কিভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয় সেই সম্পর্কে তোমরা খুব ভালো ধারণা লাভ করতে পারবে। তো বিক্রয় হতে কর সহ সকল ধরনের খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তো এখানে আমরা ছোট্ট করে নিট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় তা তুলে ধরেছি, যে প্রত্যেকটি প্রকল্প হতে বিনিয়োগকারীগণ কিছু বিক্রয় করে থাকেন এবং বিক্রয় হতে কর সহ সকল ধরনের খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। আর প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে গড় মুনাফার হার পাওয়া যায়। এখন আসো গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি আমরা দেখি কেমন।
তো গড় কর পরবর্তী নিট মুনাফা ও গড় বিনিয়োগ জানা থাকলে গড় মুনাফার হার নির্ণয় করা যায়, কারণ আমরা প্রথম থেকে বলে আসছি গড় মুনাফার হার সমান সমান গড় কর পরবর্তী নিট মুনাফা ও ভাগ গড় বিনিয়োগ। তো এখানে তোমরা খুব ভালো করে এই বিষয়টা খেয়াল করবা, গড় কর পরবর্তী নিট মুনাফা। তোমরা নিট মুনাফা কি অলরেডি জেনেছো যে বিক্রয় থেকে সকল খরচ বাদ দিলে এবং কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তাহলে কর পরবর্তী মানে হচ্ছে কর বিয়োগ করার পরে যে নিট মুনাফাটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। গড় মানে হচ্ছে সবগুলো নিট মুনাফার গড়। তোমরা নিশ্চয়ই গড় নির্ণয় করতে হয় কিভাবে এটা জানো, আর যদি না জানো তাহলে আমরা নেক্সট ক্লাসে যখন গড় মুনাফার হার নির্ণয় করব তখন অবশ্যই তোমরা জানতে পারবে। তারপরে গড় বিনিয়োগ কিভাবে নির্ণয় করতে হয় আমরা সূত্রের মাধ্যমে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে গড় কর পরবর্তী নিট মুনাফা সমান সমান মোট কর পরবর্তী নিট মুনাফা ভাগ প্রকল্পের মেয়াদ, অর্থাৎ প্রত্যেকটি কর পরবর্তী নিট মুনাফার যোগফলকে মেয়াদকাল দিয়ে ভাগ করলে গড় কর পরবর্তী নিট মুনাফা পাওয়া যায়। আর গড় বিনিয়োগ কিভাবে নির্ণয় করতে হয়, গড় বিনিয়োগ নির্ণয় করার সূত্রটি হলো প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তা আমাদের অঙ্কে যদি প্রাথমিক বিনিয়োগ দেওয়া থাকে তাহলে আমরা প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বিনিয়োগ পাওয়া যাব। আর যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকে তাহলে শুধুমাত্র প্রাথমিক বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করলে গড় বিনিয়োগ নির্ণয় করা যাবে। এবং আমাদের এই অঙ্কের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অবচয়। তো অবচয় কিভাবে নির্ণয় করতে হয়, প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে সেখান থেকে কর প্রকল্পের মেয়াদকাল দিয়ে ভাগ করলে অবচয় পাওয়া যায়। তোমরা গড় বিনিয়োগ এবং অবচয় সূত্রটি ভালো করে খেয়াল করবে, অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলে যে প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে প্রকল্পের মেয়াদকাল দিয়ে ভাগ করলে অবচয় পাওয়া যায়, আর প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বিনিয়োগ পাওয়া যায়। তো এবার আসো আমরা গড় মুনাফার হার নির্ণয়ের গ্রহণ বর্জন নীতি কেমন হবে দেখে নেই। গ্রহণ বর্জন নীতি কাকে বলে? সাধারণত আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করি তখন আমাদেরকে আসলে একাধিক প্রকল্পের মধ্য থেকে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য, কোনটি লাভজনক এই ধরনের সিদ্ধান্ত জানতে চাওয়া হয়। তো এই সিদ্ধান্তগুলোকে বলা হয় গ্রহণ বর্জন নীতি বা সিদ্ধান্ত নীতি। তো গ্রহণ বর্জন নীতিতে বলা হয়েছে সাধারণত একাধিক বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের গড় মুনাফার হার অধিক সেই প্রকল্পটিকে নির্বাচিত করা হয়, অর্থাৎ গড় মুনাফার অধিক যে প্রকল্পের সেই প্রকল্পটি প্রকল্প হিসাবে বাছাই করা হয়। আর এখানে আসলে এখনো আমি একবারও বলিনি যে ARR এর পূর্ণরূপ কি। ARR এর পূর্ণরূপ হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন অথবা MCQতে বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের ARR এর পূর্ণরূপটা আসে। তো ARR হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। আবার গড় মুনাফার হারকে গড় উপার্জন হার, গড় আয়ের হার এই ধরনের নামেও অনেক সময় অভিহিত করা হয়। তো গড় উপার্জন হার বা গড় আয়ের হার বা গড় মুনাফার হার যেটাই বলুক না কেন আমরা বুঝে নিব এটা ARR নির্ণয় করার কথা বলা হয়েছে। এখন আসো গড় মুনাফার হারের আরো যে সকল গ্রহণ বর্জন নীতি আছে সেগুলো আমরা জেনে নিই। তো আমরা যে প্রকল্পের গড় মুনাফার হার কোম্পানি কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার অপেক্ষা অধিক সেই প্রকল্পটি গ্রহণযোগ্য বলে বিবেচনা করব। এখন দেখো সাধারণত প্রত্যেকটি কোম্পানি তাদের একটি নির্দিষ্ট দণ্ড মান নির্ধারণ করে থাকে যে তাদের কত হলে সর্বনিম্ন কত হলে গড় মুনাফার হার তাহলে প্রকল্পটি গ্রহণ করা হবে। যেমন ধরো কোনো প্রকল্পের সর্বনিম্ন গড় মুনাফার হার যদি 10% ধরে নেওয়া হয় তাহলে 10%-এর বেশি যদি হয় 11%, 12%, 13%, 15% যেমনই হোক না কেন তখন প্রকল্পটি কোম্পানি কর্তৃক গ্রহণযোগ্য হবে। আর যে প্রকল্পের গড় মুনাফার হার কোম্পানির পূর্ব নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার অপেক্ষা কম হয় সেই প্রকল্পটি বর্জনযোগ্য। অর্থাৎ যদি কোনো প্রকল্পের গড় মুনাফার হার 10% ধরা হয় সেক্ষেত্রে 10%-এর কম যেমন 9%, 8%, 7% এই ধরনের যদি গড় মুনাফার হার আসে তাহলে প্রকল্পটি বর্জনযোগ্য বলে ধরে নেওয়া হয়। এরপরে আসো গড় মুনাফার হারের সর্বশেষ যে গ্রহণ বর্জন নীতি সেটিতে কি বলা হয়েছে
যে প্রকল্পের গড় মুনাফার হার কোম্পানি কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হারের সমান হয় সেই প্রকল্পটি কোম্পানি গ্রহণও করতে পারে আবার বর্জনও করতে পারে। অর্থাৎ আমি যে বলেছি যে কোনো কোম্পানি যদি তাদের সর্বনিম্ন গড় মুনাফার হার 10% ধরে বা বিবেচনা করে, সেক্ষেত্রে যদি তাদের গড় মুনাফার হার 10% আসে তাহলে তারা ইচ্ছা করলে প্রকল্পটি গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে। এবার আসো আমরা সনাতন পদ্ধতির যে দ্বিতীয় পদ্ধতিটি রয়েছে পরিশোধকাল, সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো পরিশোধকাল বা পিবিপি কাকে বলে। বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময়কালকে পরিশোধকাল বলে। যে পদ্ধতিতে পরিশোধকালের উপর ভিত্তি করে প্রকল্প নির্বাচন করা হয় তাকে পরিশোধকাল পদ্ধতি বলে। অর্থাৎ সহজ অর্থে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময়কালটাই হচ্ছে পরিশোধকাল। এখানে আরো একটি সংজ্ঞা দেওয়া হয়েছে যে প্রাথমিক বিনিয়োগকৃত অর্থ পুনরুদ্ধার করার সময়কালকে পরিশোধকাল বলে। পরিশোধকালের উপর ভিত্তি করে প্রকল্প নির্বাচনের কৌশলকে পরিশোধকাল পদ্ধতি বলে। আসলে দুটি সংজ্ঞাতে একই ইনফরমেশন দেওয়া হয়েছে যে বিনিয়োগকৃত অর্থ যে সময়ের মধ্যে ফেরত আসবে সেই সময়কালকে পরিশোধকাল বলা হয়, আর এই সময়কাল নির্বাচনের পদ্ধতিকেই বলা হয় পরিশোধকাল পদ্ধতি। এখন আসো পরিশোধকাল সম্পর্কে আমরা আরো একটু ইনফরমেশন জানি। পরিশোধকাল পদ্ধতিতে নিট মুনাফার পরিবর্তে নগদ আন্তঃপ্রবাহকে বিবেচনা করা হয়। আমরা কিন্তু একটু আগে গড় মুনাফার হার পদ্ধতিতে দেখেছি যে সেখানে নগদ আন্তঃপ্রবাহের পরিবর্তে নিট মুনাফাকে বিবেচনা করা হয়, কিন্তু পরিশোধকাল পদ্ধতিতে আবার নিট মুনাফার পরিবর্তে নগদ আন্তঃপ্রবাহকে বিবেচনা করা হয়। তাহলে আমাদের গড় মুনাফার হার এবং পরিশোধকাল পদ্ধতির মধ্যে অন্যতম একটি পার্থক্য হলো এই কোনটিকে বিবেচনা করা হয় এর মধ্যে, অর্থাৎ পরিশোধকালে নেট মুনাফার পরিবর্তে নগদ আন্তঃপ্রবাহকে বিবেচনা করা হয়, আর গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ আন্তঃপ্রবাহের পরিবর্তে নেট মুনাফাকে বিবেচনা করা হয়। আবার দেখো পরিশোধকাল পদ্ধতিতে নেট মুনাফার সাথে অবচয় ও অন্যান্য আর্থিক সুবিধা যেমন ভগ্নাবশেষ মূল্য যদি থাকে তা যোগ করে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হয়। তা আমরা সবসময় এটা জানি যে নেট মুনাফার সাথে অবচয় যোগ করলে এবং ভগ্নাবশেষ মূল্য যদি থাকে তা যোগ করে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করা হয়ে থাকে। আমাদের গাণিতিক সমস্যা সমাধানের সময় এই ইনফরমেশনগুলো কিন্তু খুব কাজে লাগবে। এরপরে দেখো পরিশোধকাল পদ্ধতিকে কিভাবে নির্ণয় করা যায়। পরিশোধকাল পদ্ধতিকে দুটি পদ্ধতিতে নির্ণয় করা যায়, অর্থাৎ সমপরিমাণ অর্থ প্রবাহের ক্ষেত্রে, অসম অর্থ প্রবাহের ক্ষেত্রে। তা এখন দেখো সমপরিমাণ অর্থ কাকে বলে। যদি প্রতি বছর অর্থের আন্তঃপ্রবাহ সমান হয় তবে তাকে বলা হয় সমপরিমাণ অর্থ প্রবাহ। তো সমপরিমাণ অর্থ প্রবাহের ক্ষেত্রে পরিশোধকাল নির্ণয়ের সূত্রটি হলো প্রাথমিক বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। প্রাথমিক বিনিয়োগকে আমরা এনসিও নামে বলে থাকি, নেট ক্যাশ ওভারফ্লো। তো প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক আন্তঃপ্রবাহ, এই সূত্র দিয়ে আমরা নগদ পরিশোধকালটি নির্ণয় করে থাকি যদি অর্থের আন্তঃপ্রবাহ সমান হয়। এবার আসো পরিশোধকাল নির্ণয়ের ক্ষেত্রে যদি নগদ আন্তঃপ্রবাহ সমান না হয় তাহলে যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে পরিশোধকাল বা পিবিপি সমান সমান এ যোগ এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। পরিশোধকাল বা পিবিপি সমান সমান এ যোগ এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এ সমান সমান যে বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি হয়, অর্থাৎ এ হচ্ছে এমন একটা বছর সংখ্যা যে বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগ বা এনসিওর কাছাকাছি হয়। আর সি হলো এই বছরে প্রাপ্ত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ এ যে বছরে প্রাপ্ত নগদ ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহকে বলা হয় সি, আর ডি হলো এ বছরের পরবর্তী বছরের প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহ, আর এনসিও হলো প্রাথমিক বিনিয়োগ। এবার আসো গ্রহণ বর্জন নীতি। সাধারণত একাধিক বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের পরিশোধকাল যত কম সেই প্রকল্পটিকে নির্বাচিত করা হয়, অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ যত তাড়াতাড়ি ফেরত আসবে বিনিয়োগকারীর জন্য সেই প্রকল্পটি তত বেশি লাভজনক বলে বিবেচিত হবে, কারণ বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার পরে যে অর্থ সে উপার্জন করতে পারবে সেটি তার মুনাফার অংশ হিসাবে বিবেচিত হবে। তো
তো পিভিপি এর পূর্ণরূপ হলো পেব্যাক পিরিয়ড। এই বিষয়টি অনেক সময় জ্ঞান অথবা এমসিকিউ প্রশ্নের মধ্যে আসে, তোমরা এটার বানান সহ ভালো করে শিখে নিবে। পিভিপি এর পূর্ণরূপ হলো পেব্যাক পিরিয়ড। এখন আসো আরো যে গ্রহণ বর্জন নীতিগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। যে প্রকল্পে পরিশোধকাল কোম্পানি কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বোচ্চ পরিশোধকাল অপেক্ষা কম সেই প্রকল্পটি গ্রহণযোগ্য। অর্থাৎ কোম্পানি যে মানদণ্ড নির্ধারণ করেছে তার চেয়ে যদি পরিশোধকাল কম হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হয়। ধরো একটি প্রকল্পের মেয়াদকাল যদি 5 বছর হয়, সেক্ষেত্রে কোম্পানি যদি তার পরিশোধকাল 3 বছর বিবেচনা করে, সেক্ষেত্রে তার কি হবে, প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। যেহেতু তারা পরিশোধকাল নির্ধারণ করেছিল 5 বছর মানদণ্ড, কিন্তু অরিজিনালি তার পরিশোধকাল হয়েছে 3 বছর। 3 বছরে বিনিয়োগকৃত অর্থ ফেরত এসেছে, তখন সেক্ষেত্রে বিনিয়োগ প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। আর যে প্রকল্পের পরিশোধকাল কোম্পানি কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বোচ্চ পরিশোধকাল অপেক্ষা বেশি সেই প্রকল্পটি বর্জনযোগ্য। অর্থাৎ পরিশোধকাল নির্ধারণ করা হয়েছে 5 বছর, কিন্তু প্রকল্প বিনিয়োগকৃত অর্থ 5 বছরের মধ্যে ফেরত আসেনি, অর্থাৎ 5 বছরের বেশি পরিশোধকাল যদি পাওয়া যায় সেক্ষেত্রে প্রকল্পটি বর্জনযোগ্য হবে। আর আরো যে একটি গ্রহণ বর্জন নীতি রয়েছে সেটি হলো, যে প্রকল্পের পরিশোধকাল কোম্পানি কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বোচ্চ পরিশোধকালের সমান হয় সেই প্রকল্পটি ইচ্ছা করলে কোম্পানি গ্রহণও করতে পারে, আবার বর্জনও করতে পারে। অর্থাৎ কোনো প্রকল্পের পরিশোধকাল যদি 5 বছর ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে যদি প্রকল্পের নির্ণীত পরিশোধকাল 5 বছরই আসে, সেক্ষেত্রে কোম্পানি ইচ্ছা করলে প্রকল্পটি নিতেও পারে, আবার বাদও দিতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গড় মুনাফার হার ও পরিশোধকালের মধ্যে পার্থক্যগুলো একটু জেনে নিব। গড় মুনাফার হার ও পরিশোধকাল দুটি হলো তোমার মূলধন বাজেটিং এর সনাতন পদ্ধতির অন্যতম কৌশল। সাধারণত সনাতন পদ্ধতিতে এই দুটি পদ্ধতি ব্যবহার করে বা এই দুটি কৌশল ব্যবহার করে মূলধন বাজেটিং নির্ণয় করা হয় বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো এখন দেখো, প্রকল্প গ্রহণ সিদ্ধান্তের ক্ষেত্রে গড় মুনাফার হার কাকে বলে? কোনো প্রকল্পের গড় কর পরবর্তী নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। আর পরিশোধকাল কাকে বলে? বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময়কালকে পরিশোধকাল বলে। তারপরে দেখো, গড় মুনাফার হার পদ্ধতিতে প্রকল্পের গড় বিনিয়োগকে বিবেচনা করা হয়, আর পরিশোধকাল পদ্ধতিতে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগকে বিবেচনা করা হয়। তোমরা গড় বিনিয়োগের নির্ণয়ের সূত্রটি কিন্তু পড়েছো, কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এখানে গড় বিনিয়োগ বিবেচনা করা হয়, এখানে প্রাথমিক বিনিয়োগকে বিবেচনা করা হয়। গড় মুনাফার হার পদ্ধতিতে কর পরবর্তী নিট মুনাফাকে বিবেচনা করা হয়, আর পরিশোধকাল পদ্ধতিতে নগদ আন্তঃপ্রবাহকে বিবেচনা করা হয়। তো এই ছিল আমাদের গড় মুনাফার হার ও পরিশোধকালের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।